নমস্কার। আবার টিভির পর্দায় আমি পুলক চক্রবর্তী আপনাদের কাছে হাজির হয়েছি সেই আপনাদের বহু অপেক্ষার অনুষ্ঠান নিয়ে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি অনুষ্ঠান দেখার জন্য আপনারা যে অনেক ধৈর্য ধরে অনেক কাজকে বাদ দিয়ে আমার জন্য অপেক্ষা করেন, এর জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। কারণ দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি এমন একটা অ্যাস্ট্রোলজি, এর পাওয়ার সবাইকে এই অনুষ্ঠানের প্রতি আগ্রহী করে টেনে আনবেই আনবে। কারণ দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি এমন একটা অ্যাস্ট্রোলজি যেখানে কোনো বুজরুকি নেই, যেখানে কোনো লোক ঠকানো নেই, পুরো বিজ্ঞানভিত্তিক পদ্ধতি। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি এমন একটা অ্যাস্ট্রোলজি যে তন্ত্রমন্ত্রের ভেগদারি লাল কাপড় কালো কাপড় পরে না, যে গলায় রুদ্রাক্ষ লাগায় না, যে কপালে তিলক কাটে না, তারাপীঠ কামাখ্যায় নিয়ে যায় না, যে মানুষকে বিভিন্ন যোগের ভয় ধরায় না। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি এমন একটা অ্যাস্ট্রোলজি যে দিন দিন মানুষকে সফলতা দিয়ে চলেছে। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি এমনই এক অ্যাস্ট্রোলজি আজকে ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে, রাস্তাঘাটে, ট্রেনে, বাসে, চলতে ফিরতে, প্রতিটা চায়ের দোকানে, যার নাম সেটা হচ্ছে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি। এবং এই দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির মেকার হিসেবে আমি নিজেকে কৃতজ্ঞ মনে করি। ঈশ্বর বা গুরু যে আমার হাত দিয়ে অনেক মানুষকে সফলতা দিচ্ছেন, সেই জন্য তাদের প্রণাম জানাই। তো ব্যাপারটা হচ্ছে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি হচ্ছে এমনই একটা অনুষ্ঠান। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির অনুষ্ঠানে প্রত্যেকটা মানুষকে সচেতন করা হয় জ্যোতিষের যে জায়গাগুলো তারা ঠকে যায়, যে জায়গাগুলোতে বিভিন্ন মানুষ তাদের প্রতারিত করে, সেই জায়গাগুলোকে সচেতন করার জন্য দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান শুধু সচেতন না, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান হচ্ছে জ্যোতিষ বিচারের অনুষ্ঠান। এবং দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি হচ্ছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে শিক্ষামূলক অনুষ্ঠান। অনেক জ্যোতিষ অনুরাগী, অনেক জ্যোতিষের শিক্ষার্থী আমার কাছে জানতে চেয়েছেন, কারণ তারা যেসব জায়গা থেকে জ্যোতিষের শিক্ষা লাভ করেছেন, যেসব জায়গা থেকে তারা গোল্ড মেডেল বা স্বর্ণমুকুট, বিভিন্ন শাস্ত্রী মহারাজ উপাধি নিয়েছেন, তারা এক জায়গায় বুঝতে পারছেন তাদের কিছু করার নেই, যে এগুলো অমূলক। কারণ যারা জ্যোতিষ অনুরাগী, যারা জ্যোতিষ শিখতে গিয়েছেন, বা যারা জ্যোতিষের ব্যাপারে খোঁজখবর, জ্যোতিষ শিক্ষার ব্যাপারে খোঁজখবর রাখেন, তারা জানেন যে আজকের দিনে বেশিরভাগ ক্ষেত্রেই গোল্ড মেডেল বা স্বর্ণমুকুট বা বিভিন্ন খেতাব পয়সা দিয়ে পাওয়া যায়। কারণ জ্যোতিষ হচ্ছে সরকার স্বীকৃত না। জ্যোতিষে আসতে গেলে পরে আপনার কোনো মেধার দরকার নেই, কোনো এন্ট্রান্সের দরকার নেই। আপনি কি জানেন যে আপনার আজকে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, সিএ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সিএ হতে গেলে পরে, এসব হতে গেলে পরে আপনাকে বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষা দিয়ে আসতে হয়, সেখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগে। আজকে জ্যোতিষে যেসব শাস্ত্রী মহারাজ আপনারা দেখছেন, তাদের কারো শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে আপনারা জানেন? শিক্ষাগত যোগ্যতা তো অনেক দূরের কথা, তাদের পরিচয় সম্বন্ধে জানেন না। জয় পুলক, শ্রী পুলক, পুলক শাস্ত্রী, পুলক মহারাজ, অনেক ক্ষেত্রে পুলক নামটাই উঠে যাচ্ছে। বিভিন্ন ছদ্মনামের আশ্রয় নিয়ে জ্যোতিষ করা হচ্ছে। আমার পরিচয়ই জানেন না, আমার বাড়ির ঠিকানাই জানেন না, আমার মোবাইল নাম্বার জানেন না, তো কি হবে? তো কেন? আজকে যদি আমার মধ্যে জ্যোতিষের কনফিডেন্স থাকে, আজকে পুলক চক্রবর্তীর মধ্যে কনফিডেন্স আছে, কারণ পুলক চক্রবর্তী জানে ঈশ্বরের আশীর্বাদে, গুরুর আশীর্বাদে, তার দ্বারা যে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি, সেখানে কেউ ব্যর্থ হয়ে ফেরে না। পুলক চক্রবর্তীর কাছে কেউ নিরাশ হয়ে ফেরে না। তার জন্য পুলক চক্রবর্তী কাজ লাগিয়ে, কিন্তু পুলক চক্রবর্তীকে অ্যাসিস্ট্যান্ট নিয়ে নিয়ে ঘুরতে হয় না চেম্বারে চেম্বারে। পুলক চক্রবর্তী আর পাঁচজন সাধারণ মানুষের মতো ট্রেনে বাসে একা ঘুরতে পারে, সেই কনফিডেন্স রাখে। এই কনফিডেন্সের মূল হচ্ছে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি, যেখান থেকে কেউ ব্যর্থ হয় না। পুলক চক্রবর্তীর কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, পুলক চক্রবর্তীর কোনো চেলা নেই। এখন শোনা যাচ্ছে যে আমার চেম্বারের বাইরে, যখন আমি চেম্বারে কাজে ব্যস্ত থাকি, অনেকে আমার অ্যাসিস্ট্যান্ট বা চেলা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন জনকে বিভিন্ন মন্ত্র, বশীকরণ মন্ত্র এসব দান করছে, বিভিন্ন কিছু তাদের প্রতিকার সম্বন্ধে বলছে। কিন্তু আমি প্রত্যেকটা মানুষকে টিভিতে সতর্ক করছি, যদি আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, আমার কোনো চেলা নেই, যদি কেউ কোনো অ্যাসিস্ট্যান্ট বা চেলার পাল্লায় পড়েন এবং তার দ্বারা যদি কোনো ক্ষতি হয়, তার জন্য সম্পূর্ণ নিজে দায়ী থাকবেন, আমি না। আমি বারবার বলে দিচ্ছি, আপনার অভাব অভিযোগ আমার কাছে ডাইরেক্ট বলুন, আমার কাছে কারোর রেফারেন্স আসতে হবে না। অমুক দা বলে দিল যে আপনাকে দেখাতে হবে, কোনো রেফারেন্স আসতে হবে না। পুলক চক্রবর্তীর কোনো রেফারেন্স লাগবে না। পুলক চক্রবর্তীর দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি, শেষ কথা। পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সফলতাই পুলক চক্রবর্তীর কাছে মানুষকে নিয়ে আসবে। যাই হোক, যারা জ্যোতিষের শিক্ষার্থী, তারা আমার কাছে যে জ্যোতিষ শিক্ষার ব্যাপারে অনেক কিছু জানতে চাইছেন। এর আগে সরকারি কর্ম ব্যাপারে আমার কাছে প্রশ্ন করা হয়েছিল, তার উত্তর আমি দিয়েছি। একটা জিনিস আমি বারবার বলে দিচ্ছি, যে মাত্র 25 মিনিটের অনুষ্ঠানে আপনাদের বিস্তারিত শেখাতে পারবো না, কারণ জ্যোতিষ 2-5 মিনিটের বিদ্যা না। যদিও আজকে 2-5 মিনিটের হচ্ছে, ক্লাস 8 পাস, 10 পাস, স্কুল লেভেলে ভালোভাবে পাস করতে পারেনি, ভালো মার্কস পায়নি, জীবনে কম্পিটিশনে নিজেকে দাঁড় করাতে পারেনি। বর্তমান যুগে তাড়াতাড়ি, প্রলোভনের যুগে তাড়াতাড়ি বড় জায়গাকে অ্যাচিভ করার জন্য তারা কী করছে? তন্ত্র মন্ত্রের জন্য আসে। আজকে যে তন্ত্র, যে বশীকরণ, যে ডাইনি বিদ্যা, এর জন্য কোনো ডিগ্রি লাগে না। মানুষকে ধোকা দিতে পারলেই হবে। আপনিও করতে পারেন, একটা শাস্ত্রী মহারাজ লাগিয়ে নিন, কোনো একটা প্রতিষ্ঠানকে একটা পয়সা দিন, বা আপনি নিজে একটা কনফারেন্সের আয়োজন করুন, তাতে আপনি একটা স্বর্ণমুকুট নিয়ে নিন, গোল্ড মেডেল নিয়ে নিন। আপনি কোত্থেকে স্বর্ণমুকুট পাচ্ছেন, কোত্থেকে গোল্ড মেডেল পাচ্ছেন, কেউ কি দেখতে গিয়েছে? এগুলো তো আপনার মুখের কথা।
প্রথম কথা হচ্ছে আপনি মানুষকে কাজ দিতে পারেন নাকি, প্রথম কথা হচ্ছে আপনি জ্যোতিষের বিচার করতে পারেন নাকি। পুলক চক্রবর্তী দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজিতে এত বড় বড় কথা বলছে, আপনি বলবেন যে এত বড় বড় কথা বলছে। হ্যাঁ, পুলক চক্রবর্তী এই কারণে বলছে যে পুলক চক্রবর্তী একমাত্র অ্যাস্ট্রোলজার যে তার প্যাডে প্রত্যেকটা ক্লায়েন্টকে বিচার সাল ধরে ধরে লিখে দেয়। আপনি পয়সা দিয়ে জ্যোতিষ দেখাতে যাচ্ছেন, তারাপীঠ সিদ্ধ, কামাখ্যা সিদ্ধ, সাধক মামাখা বা লোকনাথ ব্রহ্মচারী ঠাকুর রামকৃষ্ণ যত তাড়াতাড়ি সিদ্ধি লাভ করেনি, আজকে তার থেকেও তাড়াতাড়ি রাতারাতি 6 মাস 1 বছর 2 বছরে সিদ্ধি লাভ করে যাচ্ছেন। বাকসিদ্ধ, চারিদিকে বাকসিদ্ধের ছড়াছড়ি, বশীকরণ স্পেশালিস্টের ছড়াছড়ি, ভুলে যাচ্ছেন সেই সব শাস্ত্রী মহারাজের কথায়। আমি বর্ণবিদ্বেষী নই, কিন্তু বহু মানুষ আছে তারা নিজেরাই বর্ণবিদ্বেষী। বহু মানুষ আছে যারা পুলক দাস, পুলক সাহা, পুলক মণ্ডল, আমি বলছি আমি স্বামীজির আদর্শকে মেনে চলি, আমি বর্ণবিদ্বেষী নই, কিন্তু সেই সব ব্যক্তিরা তাদের বাড়িতে পুজো করতে গিয়ে পুলক চক্রবর্তী, পুলক চ্যাটার্জি, পুলক ব্যানার্জিকে ডাকে। যে মানুষটা নিজের বাড়িতে পুজো করতে পারছে না, সে আপনাকে তারাপীঠ কামাখ্যায় নিয়ে গিয়ে যজ্ঞ করায় কী করে? আপনি শিক্ষিত মানুষ কোনোদিন বিবেচনা করে দেখেছেন? তো যাই হোক, এইসব আলোচনা আপনারা বিবেচনা করুন। যারা নিয়মিত আমার অনুষ্ঠান দেখেন তারা জ্যোতিষে ঠকেন না, জ্যোতিষের কাছে গিয়ে ঠকেন না, তন্ত্রবিদের কাছে, বশীকরণবিদের কাছে, কালা জাদুর কাছে, ডাইনি বিদ্যার কাছে গিয়ে তারা ঠকেন না। কিন্তু যারা অলরেডি ঠকে গিয়েছেন তারা কী করবেন? আমি সেই সব মানুষকে চ্যালেঞ্জ করছি যারা অন্য জায়গায় গিয়ে দেয়ালে পিঠ থেকে গিয়েছে, যারা মনে করছেন এখান থেকে কেউ তুলতে পারবে না। আমি প্রত্যেকটা অনুষ্ঠানে বলি সেই সব মানুষরা আমার কাছে আসুন। আমি পুলক চক্রবর্তী চ্যালেঞ্জ করে বলছি আপনাকে আপনার শুধু আগের জায়গা না, আগের থেকে অনেক ভালো অবস্থায় আমি পৌঁছে দেবো। আমি এই কথা চ্যালেঞ্জ করে বলছি আপনারা এসেই দেখুন। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে শুধু আগের জায়গায় পৌঁছে দেবো না, যারা অলরেডি ঠকে গিয়েছেন তারা তো সেই সব জ্যোতিষ, তন্ত্রবিদ, বাস্তুবিদ, ডাইনিবিদ, কালা জাদুর কাছে গিয়ে তো কোনো পয়সা পাবেন না। তাহলে কী করে করবেন? হ্যাঁ, শিক্ষিত নাগরিক হিসাবে আপনার কর্তব্য দেশের প্রত্যেকটা মানুষকে সচেতন করা। ট্রেনে, বাসে, অফিসে, বাড়ি, পাড়ায় চলতে ফিরতে প্রত্যেক দিন 10টা করে মানুষকে সচেতন করুন। 10,000 মানুষ যদি আমার অনুষ্ঠান দেখেন, বেশি লোকের দেখা দরকার নেই, মাত্র 10,000 মানুষ যদি আমার অনুষ্ঠান দেখেন, 10,000 মানুষ প্রত্যেক দিন 10টা করে মানুষকে সচেতন করুন। 100 দিন পরে দেখবেন আপনি 1000 মানুষকে সচেতন করে ফেলেছেন। এইভাবে 10,000 মানুষ যখন 100টা মানুষকে সচেতন করবেন, 1000টা করে মানুষকে সচেতন করে দেবেন, তখন দেখবেন 1 কোটি মানুষ সচেতন হয়ে গেছে। আর কেউ এসব জায়গায় ঢুকছে না। জ্যোতিষকে বাঁচান। জ্যোতিষ ব্রাহ্মণের বিদ্যা, বেদের সরাঙ্গের একটা, বেদের চক্ষু স্বরূপ। জ্যোতিষ কোনো বুজরুকি না, জ্যোতিষ বিজ্ঞান ভিত্তিক গবেষণা সাপেক্ষ জ্যোতিষ বিচার। একে বুজরুকির হাত থেকে, কুসংস্কারের হাত থেকে বাঁচান। এর জন্য জ্যোতিষ শাস্ত্র দায়ী না। বর্তমান যুগে যারা জ্যোতিষকে নিয়ে ছেলেখেলা করছে, পয়সার প্রলোভনে মানুষকে ঠকাচ্ছে, তারা দায়ী। একজন দেশের সুনাগরিক হিসাবে, জ্যোতিষ অনুরাগী হিসাবে, জ্যোতিষ শিক্ষার্থী হিসাবে আপনার কর্তব্য জ্যোতিষকে বাঁচানো। যাই হোক, শিক্ষার প্রসঙ্গে ফিরে আসি। আমি কর্ম সম্বন্ধের ব্যাপারে শিখিয়েছি। এরপরেও আমার কাছে যেটা জানতে চেয়েছেন সেটা হচ্ছে বিদ্যা ব্যাপারে, যে বিদ্যা লাভ হবে কি হবে না। তো 25 মিনিটের অনুষ্ঠানে আমি এত বিস্তারিত আপনাদের শেখাতে পারবো না। জ্যোতিষ মেধার ব্যাপার, জ্যোতিষ শিখতে গেলে অনেক মেধা দরকার, অনেক চর্চার দরকার, অনেক প্র্যাকটিক্যাল রেফারেন্স দরকার। কিন্তু জ্যোতিষকে শিখতে গেলে শুধু করলে হবে না, আপনাদের ব্যবহারিক বই পড়তে হবে। বর্তমান যুগে বাজারে অনেক বড় বড় বই পাওয়া যায়, যেগুলো আজও সেই প্রাচীন বস্তা পচা থিওরি দিয়ে তৈরি। জ্যোতিষ মানুষের জীবনকে বাদ দিয়ে না, জ্যোতিষ মানুষের ব্যবহারিক জীবনকে নিয়ে তৈরি। তা মানুষের ব্যবহারিক জীবনকে নিয়ে যদি জ্যোতিষ তৈরি হয়, তাহলে মানুষের জীবনধারার সাথে সাথে জ্যোতিষের বিচারও পাল্টে যায়। তার জন্য গবেষণার দরকার, তার জন্য ব্যবহারিক রেফারেন্স দরকার। কিন্তু আজও বাজারে, আমি নাম না করে বলছি, বাজারে বহু বই এরকম আছে যেগুলো বস্তা পচা থিওরি দিয়ে 10টা বইকে এক জায়গায় করে ফর্মুলা চুরি করে লেখা। যে বিচারগুলোকে আমি ভুল বলছি না, কিন্তু বর্তমান বাজারের সেগুলো মানে আর কার্যকর নয়। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলে দিচ্ছি, শিক্ষিত সমাজ এটা বুঝতে পারবেন। কোনো একটা টাইমে সমুদ্র অর্থাৎ কালা পানি পার হলে পরে তাকে সমাজ থেকে একঘরে করে দেওয়া হতো, তার সঙ্গে সমাজে কেউ মিশতো না। তাহলে কোনো একটা জ্যোতিষের 12টা ঘরের মধ্যে কোনো একটা ভাব বা কোনো একটা গ্রহ থেকে বিচার করা হতো যে এইটা যদি কারোর এইরকম অবস্থায় থাকে, তাহলে সে কালা পানি পার হবে, অর্থাৎ সে সমাজ থেকে একঘরে হবে, তার কোনো মান সম্মান থাকবে না, তার সঙ্গে কেউ মিশবে না। কিন্তু বলুন তো, আজকে যদি আপনি বা আপনার বাড়ির কেউ বা আপনার সন্তান যদি আমেরিকা যায়, লন্ডন যায়, ফ্রান্স যায় বড় কর্মলাভে, আপনার তো সম্মান বাড়ছে। মেশা তো দূরের কথা, আরও 5 জনা আপনার কাছে ছুটে আসছে জানতে। তাহলে বিচারটা সম্পূর্ণ, জীবনধারাটা সম্পূর্ণ উল্টো হয়ে গেছে, একদম 180 ডিগ্রি ঘুরে গেছে। তাহলে জ্যোতিষের বিচারটা 180 ডিগ্রি ঘুরে যাওয়া উচিত। তাহলে যেটা থেকে আগে বিচার করা হতো যে কালা পানি পার হলে মানুষের সম্মান যায়, তাকে সমাজ থেকে একঘরে করে দেওয়া হয়,
সেইটা আজকে সম্মান বাড়াচ্ছে, তাহলে এগুলো ব্যবহারিক। কিন্তু মানুষ কি এগুলো বিবেচনা করে না? দ্বাদশ ঘর খারাপ দেয়, তাহলে দ্বাদশ ঘর আজও খারাপ দিচ্ছে। তো যারা স্কুলে জীবনে পরীক্ষায় ভালো মার্কস পায়নি, জীবনে কম্পিটিশনে দাঁড়াতে পারেনি, তারা জ্যোতিষ নিয়ে কী গবেষণা করবে? জ্যোতিষ তো অনেক মানে মানে অনেক কঠিন বিষয়, অনেক গবেষণার বিষয়, প্রত্যেকটা মুহূর্তে পরিবর্তনশীল। তো যাই হোক, বিদ্যা বিচার সম্বন্ধে আমি ফিরে আসি। এসব আলোচনা প্রত্যেক দিনই আমাদের কিছু না কিছু করা হবে। ভালো জ্যোতিষ শিখতে গেলে পরে আমি একটাই বলবো যে আমার বাজারে দুটো বই আছে, ত্রক্ষর জ্যোতিষশাস্ত্র প্রবেশিকা, ত্রক্ষর জ্যোতিষশাস্ত্র প্রবেশিকা পর্ব 1 এবং পর্ব 2। প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব এই দুটো ত্রক্ষর জ্যোতিষশাস্ত্র প্রবেশিকা, এগুলো কোনো বস্তা পচা থিওরিকে 10টা বইকে এক জায়গায় করে লেখা না। এখানে যেগুলো আছে প্রত্যেকটা বাস্তব ক্লায়েন্টের রেফারেন্স দিয়ে লেখা। এই বই দুটোকে যদি কেউ ভালোভাবে পড়তে পারে, 4 থেকে 5 বার খুব ভালোভাবে পড়তে পারে, সে ব্যবহারিক জ্যোতিষে এতটা এগিয়ে যাবে যে সে আর ওই নাম করা বস্তা পচা থিওরির বইগুলো আর পড়বে না। তো বইগুলো কীভাবে কোথায় যোগাযোগ করবেন এগুলো জানতে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বার টিভিতে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। এবং শুধু আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে না, সেখানে আমার কোন চেম্বারে কোন দিন আমি বসি সেগুলো সমস্ত বিস্তারিত দেওয়া আছে, দেখে নেবেন। আমি যাই হোক ফিরে আসি, যারা বিদ্যা সম্বন্ধে জানতে চেয়েছেন, কারণ অল্প সময়ে এত বিস্তারিত বলা সম্ভব না। যারা অল্প বিচার শিখেছেন তাদের প্রথম কথা হচ্ছে যে আগে দেখতে হবে একটা মানুষের বিদ্যা লাভ হবে কি হবে না। সাধারণ বিদ্যা বিচার করা হয় 4র্থ ভাব থেকে, প্রাইমারি বিদ্যা বিচার করা হয় 3য় ভাব থেকে, ক্লাস 10-এর পর থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত স্নাতক স্তর পর্যন্ত বিদ্যা বিচার করা 5ম ভাব থেকে, এবং উচ্চ বিদ্যা 9ম থেকে। গবেষণামূলক বিদ্যা সেগুলো বিচার করা হয় 8ম থেকে। তো ব্যাপারটা হচ্ছে জেনারেল বিদ্যা 4র্থ ভাব থেকে, অর্থাৎ 4র্থ ভাব এবং ভাবপতি শুভ না অশুভ এর ওপর নির্ভর করছে বিদ্যা হবে কি হবে না। যদি 4র্থ ভাব ও ভাবপতি শুভ ভাবপতি দ্বারা যুক্ত হয়, দৃষ্ট হয় বা শুভভাবে অবস্থান করে, বা শুভ ভাবপতি যদি 4র্থ ভাবে অবস্থান করে, শুভ মানে 4র্থ ভাবপতি যুক্ত থাকে, তাহলে পরে তার ভালো হবে। আর যদি উল্টোটা হয় তাহলে বিদ্যা লাভ ভালো হবে না। এ তো গেল বিদ্যার ব্যাপার। এরপরে হচ্ছে উচ্চ বিদ্যা হবে কিনা। যদি 4র্থর সঙ্গে 9মের ভালো সুসম্পর্ক থাকে তাহলে উচ্চ বিদ্যা হবে, কারণ 4র্থ বিদ্যা 9ম উচ্চ বিদ্যা। আর 8মের যদি সম্পর্ক থাকে তাহলে পরে সে গবেষণামূলক পিএইচডি কাজে এগোতে পারে। এখন ঘটনাটা হচ্ছে যে শুধু 8ম কানেকশন করলেই পিএইচডি বা গবেষণায় যাবে না, 9মকে কানেকশন করতে হবে। আগে তো উচ্চ বিদ্যা, আগে মাস্টার ডিগ্রি করুন, তারপরে পিএইচডি করবেন। 9ম সম্পর্ক করলো না ভালোভাবে, বা যদি 4র্থ 9ম একাদশ এদের সঙ্গে ভালো সম্পর্ক করলো না, শুধু 8ম সম্পর্ক করে গেল বা 8মের সঙ্গে দ্বাদশ সম্পর্ক করে গেল, হিতে বিপরীত হতে পারে, তার বিদ্যা নাই হতে পারে। অনেকে এসে বলবেন যে 8ম সম্পর্ক করেছে, গবেষণা হওয়ার কথা ছিল, বিদ্যাই হলো না। আগে বিচারটাকে ভালোভাবে শিখতে হবে। এরপরে হচ্ছে বিশেষ লাইনে বিদ্যা, বিশেষভাবে বিদ্যা। যেমনি ধরুন, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, আপনার ছেলেকে ডাক্তারি পড়াতে চান, তো ডাক্তারি হচ্ছে রোগ সংক্রান্ত বিদ্যা, চিকিৎসাবিদ্যা রোগ সংক্রান্ত, তাহলে 6ষ্ঠ রোগ ইন্ডিকেট করে, তাহলে 4র্থ বা 9মের সঙ্গে অবশ্যই 6ষ্ঠের একটা সম্পর্ক থাকতে হবে। এবং চিকিৎসাবিদ্যার কারক হলো রবি, রবিটাকে ভালো থাকতে হবে, রবির সঙ্গে সম্পর্ক থাকতে হবে। যদি না থাকে তাহলে পরে বাধা পড়বে। মেধাবী স্টুডেন্ট ডাক্তার হতে পারলো না, ডাক্তারি পড়তে পড়তে মাঝপথে ছেড়ে দিল বা ডাক্তারিতে চান্স পাচ্ছে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে আবার যেমনি ধরুন ম্যানেজমেন্ট 5ম এবং বৃহস্পতিকে জোর দিতে হবে, টেকনিক্যাল শুক্রকে জোর দিতে হবে, এরকম বহু কিছু আছে। টেকনিক্যাল বা কেমিক্যাল শুক্রকে জোর দিতে হবে। এরপরে হচ্ছে বিদ্যা দূরে হবে না কাছে হবে। যদি বিদ্যা দূরে হয় তাহলে 9মের সঙ্গে বা দ্বাদশের সঙ্গে সম্পর্কগুলো দূরে বিদ্যা হবে, তাহলে দূরে পাঠালে তার উন্নতি লাভ হবে। আর না হলে পরে কাছে থাকলে তার বিদ্যায় খারাপ হবে। আবার দেখা গেল কাছে বিদ্যা হবে, বাড়ির কাছাকাছি বিদ্যা লাভ হবে, তখন তাকে দূরে পাঠালে উল্টে ক্ষতি হলো, সেইটা খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস হচ্ছে 4র্থ ভাব যেমনি সাধারণ বিদ্যা নির্দেশ করে, 4র্থ ভাব যত ভালো তত খারাপ, কারণ এই 4র্থ ভাব থেকে বিচার হয় মাতৃস্থান, 4র্থ ভাব হচ্ছে পোশাক, 4র্থ ভাব হচ্ছে গৃহ পরিবেশ, পার্থিব সুখ, 4র্থ ভাব হচ্ছে বন্ধু বান্ধব, গাড়ি ঘোড়া। এই 4র্থ যদি চরম অশুভ গ্রহ, যেমনি আমি উদাহরণ দিচ্ছি, শনি বা রাহু বসে যায় দুটো বা যে কোনো একটা, তাহলে তো হিতে বিপরীত। শনি দুর্বলতার কারক, 4র্থ যদি কারো শনি থাকে তাহলে তার পড়াশোনায় দুর্বলতা হতে পারে, একমাত্র যদি ইতিহাস নিয়ে পড়াশোনা করে তাহলে আলাদা ব্যাপার। আর নাহলে পরে নিচ শ্রেণীর বন্ধুবান্ধব দিতে পারে এবং পড়াশোনায় দুর্বলতা দিতে পারে। 4র্থ শনি থাকলে পরে শুধু পড়াশোনায় দুর্বল না, তাকে জীবনের প্রতিষ্ঠা পেতেও অনেক অসুবিধা করে এবং তার গৃহ শান্তি বা পার্থিব সুখ কম হয়। 4র্থ যদি রাহু থাকে, গাড়ি ঘোড়া থেকে শুধু বিপদ না, অসৎ বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যায়। অসৎ বন্ধু বান্ধব এত জুটে যায় যে প্রথম থেকেই পড়াশোনার ভিতটা নষ্ট হতে হতে থাকে। কোনো সময় বাড়ির গার্জেনরা জানতে পারেন, কোনো সময় জানতে পারেন না। কাজে এই বিচারগুলো দেখে নেওয়া খুব দরকার আছে। এরপরে আছে, অনেকে প্রশ্ন করেন যে আমার সন্তানের মেধা আছে কিন্তু খাটে না। লগ্ন 3য় 9ম,
লগ্ন তৃতীয় ষষ্ঠ নবম। ষষ্ঠ শ্রম, তৃতীয় প্রচেষ্টা, লগ্ন হচ্ছে শরীর বা মস্তিষ্ক এবং নবম হচ্ছে শনি থাকলে পরে তৃতীয় দৃষ্টি পড়ে। তো ব্যাপারটা হচ্ছে এই তিনটে জায়গায় যদি শনি থাকে, শনি হচ্ছে বিলম্ব বা অলসতার কারক। যদি এই কটা জায়গায় শনি থাকে বা শনি দৃষ্টি থাকে বা এই ভাবপতিগুলো যদি শনি যুক্ত বা শনি দৃষ্টি থাকে, তাহলে পরে মেধা থাকলে অনেক সময় খাটে না। এই ক্ষেত্রে শনির পাওয়ারটাকে নাশ করতে হবে। অনেকে পড়ে কিন্তু মনে রাখতে পারে না। মনের কারক ভাব হচ্ছে পঞ্চম এবং মনে রাখার কারক গ্রহ, স্মৃতিশক্তির কারক গ্রহ হচ্ছে বুধ। যদি বুধ এবং পঞ্চম ভাব খারাপ থাকে তাহলে পরে পড়বে কিন্তু মনে রাখতে পারছে না। পড়াশোনায় ভালো কিন্তু আত্মবিশ্বাসের অভাব। লগ্ন তৃতীয় যদি দুর্বল থাকে, তার সঙ্গে আত্মবিশ্বাসের কারক গ্রহ রবি যদি দুর্বল থাকে, রবি মস্তিষ্কের কারক গ্রহ। ভালো পড়াশোনায় কিন্তু হাতের লেখার জন্য কম মার্কস আসে। তৃতীয় লেখা, শনি হচ্ছে দুর্বল লেখনী শক্তি, কেতু হচ্ছে লেখা বিকাশ হতে দেয় না, পড়াটা জানে কিন্তু লিখতে পারছে না, আর রাহু হচ্ছে জড়ানো বা নোংরা লেখা। এইগুলো যদি থাকে তাহলে পড়াশোনায় মান কম হবে। এরপর হচ্ছে স্টুডেন্টের ক্ষেত্রে একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে গুরু চণ্ডালী যোগ। কারণ বিদ্যা কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, বিদ্যা বা জ্ঞান কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, তার সঙ্গে যদি রাহু যুক্ত হয় তাহলে সেটাকে বলা হয় গুরু চণ্ডালী যোগ। গুরু চণ্ডালী যোগ থাকলে পরে নিজের মধ্যে সবসময় একটা দ্বন্দ্ব তৈরি হয়, যার ফলে সে দোটানায় ভোগে, এটা করবো না ওটা করবো। গুরুজনদের সঙ্গে তর্ক, গুরুজনদের অমান্য, বিদ্যায় অমনোযোগী, হঠকারী, রাগ, এইগুলো সৃষ্টি হয়ে থাকে, যেগুলো তো একটা স্টুডেন্টের কাছে কোনোদিনই কাম্য না। তাহলে পরে পড়াশোনায় যথেষ্ট ফল খারাপ হবে, এগুলো আপনারা জানেন। আমি একটা জিনিস আপনাদের বলে দিচ্ছি, একটা দুর্ভাগ্য যে অনেকে আমার কাছে তার সন্তানদের আনেন লেখাপড়ায় ভালোর জন্য একদম পরীক্ষার 15 দিন, 1 মাস 1.5 মাস আগে। তখন আমি কি করব? আমি কি ভগবান নাকি যে একটা ট্যাবলেটকে জলে গুলে খাইয়ে দেবো আর পড়াশোনায় খুব ভালো রেজাল্ট হবে? যদি একজন প্রফেশনাল হিসাবে আমি কাউকে ফেরাতে পারি না, সবাইকে দেখতে হয়। কিন্তু সময় থাকতে আসুন, কই আপনার স্টুডেন্ট, আপনার সন্তানকে 2 বছর 4 বছর আগে দেখে নিন। আপনার এখন যদি সে ক্লাস 6-এ পড়ে তাকে দেখে নিন, যখন মাধ্যমিক দেবে, যখন ক্লাস 8-এ যাবে, কি ভালো রেজাল্ট করে দেখুন। আমি চ্যালেঞ্জ করছি আপনাদের, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির কাছে কেউ ব্যর্থ হয় না, পুলক চক্রবর্তীর কাছে কেউ নিরাশ হয়ে ফেরে না। অন্তত 6 মাস 1 বছর আগেও দেখান, তারা আপনারা 1.5 মাস 2 মাস 1 মাস আগে আসছেন, সেখান থেকেও আমি চ্যালেঞ্জ করি। কিন্তু একটু সময় দিলে পরে যে চ্যালেঞ্জটা যতটা আমি নিয়ে যেতে পারবো, সময় কম থাকলে অবশ্যই সেটাই কিছুটা মানে প্রতিকূলতা সৃষ্টি হয়। যদি আপনারা অন্য কোনো তন্ত্র মন্ত্র বশীকরণের কাছে যান, যে রাতারাতি সরস্বতী কবচ বা অন্যান্য যাগ যোগ্য তারাপীঠ এসব করলে পরে বা মাধুরী কবচে যদি আপনার সন্তানের ভালো লেখাপড়া হয়, আপনারা যেতে পারেন। ঠকলে আপনার সেটা নিজের দায়িত্ব, আমাকে বলতে আসবেন না। কারণ আপনার ভাগ্যে যেটা থাকবে তার বাইরে কিছু দেওয়ার ক্ষমতা আমাদের নেই। মহর্ষি যাজ্ঞবল্ক্য বলেছেন, যথা হেক্কেন চক্রণ নরতস্য গতির্ভাবে তদ্দৎ পুরুষকারণ বিনং দৈবং ন সিদ্ধতি। এখনকার যারা জ্যোতিষ, এখনকার যারা বাকসিদ্ধ, তারাপীঠ কামাখ্যা যারা লোকনাথ ব্রহ্মচারী বা বামাখ্যাপার থেকে আগে সিদ্ধি লাভ করেছেন, মনে করেন যাদের সঙ্গে স্বয়ং মা কালীর হটলাইনে কথা আছে, মনে করেন লাল কাপড়, কালো কাপড়, গলায় রুদ্রাক্ষমালা, তিলক পরে তারাপীঠ কামাখ্যায় নিয়ে গিয়ে যারা মানুষকে প্রতারণা করছেন, আমি জানি না কী করে নিজের ফ্যামিলির কাছে গিয়ে তারা এই সংসাজার হিসাবে নিজেকে বড় হিসাবে তুলে ধরে, এইভাবে পয়সা রোজগারে, বা তাদের সন্তানরা যখন স্কুলে যায় পিতৃ পরিচয় কীভাবে দেয় আমার জানা নেই। কিন্তু সৎপথে থাকলে কোনো ভয় নেই, সে ট্রেনে বাসে যেভাবে কিছু চলতে পারে, তার কোনো ছদ্ম নাম লাগানোর দরকার নেই, সে সবসময় পরিচয় দিতে পারে, সে বিচার প্যাডে কনফিডেন্সের সাথে লিখতে পারে। তো ব্যাপারটা হচ্ছে এইসব জায়গায় গিয়ে যদি আপনারা ঠকেন, তাহলে যাজ্ঞবল্ক্য মুনি কি বললেন, যে রথকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চাকার দরকার, ঠিক তেমনি আপনার ভাগ্যে যেটা আছে তাকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই পুরুষাকার লাগে, এবং পুরুষাকারকে পরিবর্তিত করে বা গতি বৃদ্ধি বা গতি হ্রাস করে সেটা হচ্ছে প্রতিকার, বিভিন্ন প্রতিকার, রত্ন, মূল, কবচ, পূজা, দান ইত্যাদি। কিন্তু ঘটনাটা হচ্ছে আপনার যদি রথই না থাকে, চাকা কাকে এগিয়ে নিয়ে যাবে? আপনার চাকা আছে, আমি চাকাতে খুব গতি দিলাম, চাকা কাকে এগিয়ে নিয়ে যাবে? আমি অনেক প্রতিকার দিলাম আপনাকে, তন্ত্র মন্ত্র তারাপীঠ কামাখ্যা নিয়ে গেলাম, তাবিজ কবচ পড়ালাম, কিন্তু আপনার তো রথই নেই, চাকা কাকে এগিয়ে নিয়ে যাবে? সুতরাং ভাগ্যে না থাকলে হয় না। ভাগ্যে না থাকার পরেও যারা বলে যে হয়, তারা প্রতারণা ছাড়া কিছু করছে না। যদি যারা শিক্ষিত লোক, যারা আমার অনুষ্ঠান দেখছেন, তারা বুঝে যাবেন। আর এরপরে যারা ঠকবেন, তাদের ডিগ্রি থাকতে পারে কিন্তু তারা শিক্ষিত কিনা তারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বিবেককে জবাব দিন। তো 4টে গ্রহকে যদি খুব ভালো রাখা যায়, প্রথম থেকে 4টে গ্রহকে যদি পাওয়ার দেওয়া যায়, তো আপনার সন্তান পড়াশোনায় ভালো রেজাল্ট করবেই করবে। সেটা হচ্ছে রবি, বুধ, বৃহস্পতি, শুক্র। কেন না, রবি হচ্ছে মস্তিষ্কের কারক গ্রহ, পড়াশোনা করতে গেলে যেটা খুব দরকার। সেন্ট্রাল নার্ভের কারক গ্রহ হচ্ছে রবি, মস্তিষ্ককে উর্বর রাখা দরকার। বুধ হচ্ছে নার্ভের কারক গ্রহ, বুধ হচ্ছে বোধ বুদ্ধির কারক গ্রহ, বুধ হচ্ছে বিদ্যা কারক গ্রহ, বুধ হচ্ছে স্মৃতিশক্তির কারক গ্রহ, বুধ হচ্ছে লেখন শক্তির কারক গ্রহ, বুধ হচ্ছে বাক পটুতা, বুধ হচ্ছে চাতুর্য।
ভালো লেখাপড়া করতে গেলে এগুলো দরকার। এবং বৃহস্পতি হচ্ছে বিদ্যাকারক জ্ঞানকারক গ্রহ, এটাকে ভালো রাখা দরকার। আর শুক্র কেন? শুক্র হচ্ছে ব্যবহারিক প্রয়োগ, কতটুকু লিখব, কোনটা লিখব, কোন জায়গাটা পড়ব, এই যে ব্যবহারিক প্রয়োগ, এই ব্যবহারিক প্রয়োগ বিদ্যাটা দেয় শুক্র। এই 4টে গ্রহকে যদি আপনি পাওয়ার দেন তাহলে পরে আপনার সন্তান ভালো রেজাল্ট করবেই করবে। বাস্তুতে যদি উত্তর দিক বা উত্তর পূর্ব দিক, অর্থাৎ উত্তর দিক এবং ঈশান দিক যদি ভারী থাকে, বাস্তু প্লটে যদি উত্তর দিক বা ঈশান কোন কাটা থাকে, নোংরা থাকে, সেখানে যদি ইলেকট্রিক আগুন থাকে, কিচেন থাকে, টয়লেট থাকে, আপনার সন্তানের লেখাপড়া খারাপ হতে পারে। কারণ এই দুটো দিক বুধ এবং বৃহস্পতিকে নির্দেশ করে। আপনি কি করবেন? বাস্তু সংশোধন করলে হয়ে গেল। সন্তানের হাতে ভুড়ি ভুড়ি পান্না, চুনি, পোগরাজ, ডায়মন্ড বা জারকন পড়ে দিলেন, হয়ে গেল? কোনোদিনই হবে না। বর্তমান বাজারে 90% রত্ন ট্রিটেড জেমস আর নকল জেমস, সেটা আমার কথা না, রত্নবিজ্ঞানীর কথা, আমি বই খুলে দেখিয়ে দিতে পারি। এবং যে রত্ন আপনি ধারণ করেছেন সেটা যদি দুস্থানপতি হয়, ধরুন আপনি পড়াশোনার জন্য একটা বুধ একটা বৃহস্পতি দিলেন, তো যদি বুধ আর বৃহস্পতি যদি বা রবি যদি আপনার সন্তানের দুস্থানপতি হয়, শারীরিক ক্ষেত্রে বড় দুর্ঘটনা দিয়ে দিতে পারে, কর্মজীবনে প্রতিষ্ঠায় বাধা দিতে পারে, বা অনেক অনেক ক্ষতি দিতে পারে, যেটা মাত্র 25 মিনিটের অনুষ্ঠানে বলা যাবে না। কিন্তু পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি হচ্ছে এমনই একটা অ্যাস্ট্রোলজি যেটা যে গ্রহটাকে যতটা পাওয়ার দেওয়া দরকার ততটুকুই পাওয়ার দেয়, যতটা পাওয়ার দেওয়া দরকার ততটা দেয়। বিংশত্তরীয় যে শুভ গ্রহগুলো আছে তার পাওয়ারকে বাড়িয়ে দেয়, আর যেগুলো অশুভ গ্রহ আছে বা অশুভ ভাবপতি তার পাওয়ারকে নাশ করে। তার ফলে জীবনে আপনার সফলতা আসবেই আসবে। আমি পুলক চক্রবর্তী চ্যালেঞ্জ করে বলছি, আজ পর্যন্ত দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির কাছে কেউ ব্যর্থ হয়ে পেরে নেই। সময় থাকতে আপনার সন্তানকে পাঠান, দেখুন বিদ্যার কোন জায়গায় আমি পৌঁছে দিতে পারি। যথেষ্ট অবশ্যই বিজ্ঞানভিত্তিক হওয়া প্রয়োজন, বর্তমান যুগে যেটা হারিয়ে যাচ্ছে। এবং মানুষ প্রলোভনে পড়ে যাচ্ছেন, মানুষ শিক্ষিত হতে পারেন যখন, কি বললাম, লোভ গ্রেটার দ্যান শিক্ষা, তখন মানুষ হাজার শিক্ষা হোক, লোভের ফাঁদে পড়ে রাতারাতি ফল পাওয়ার জন্য সে তন্ত্র মন্ত্র বশীকরণ ডাইনি বিদ্যা কালা জাদুর পাল্লায় পড়ে গিয়ে ঠকে যাচ্ছে। সুতরাং লোভটাকে সম্পূর্ণ হওয়া দরকার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির কাছে আসুন, আমি পুলক চক্রবর্তী চ্যালেঞ্জ করছি। আমি বিচার প্রতিটা প্যাডে প্রতিটা ক্লায়েন্টকে আমি বিচার সাল ধরে ধরে লিখে দিই। আগে ডাক্তার আপনার রোগ নির্ধারণ করুক যে আপনার কী রোগ আছে, তারপরে ওষুধ, তারপরে ওষুধের দোকানে গিয়ে ওষুধের দাম। বর্তমান যুগে ফ্যাশন দাঁড়িয়ে গিয়েছে, আগে প্রতিকার লিখে দিচ্ছে, প্রতিকারের মূল্য বলে দিচ্ছে, 2 মিনিটের বেশি ক্লায়েন্টকে সময় দিচ্ছে না। একটা ভালোভাবে হরস্কোপ বিচার করতে 30 মিনিট সময় লাগে, আরও সময় দিলে আরও ভালো। তো ব্যাপারটা হচ্ছে, রোগী যদি নির্ধারণ না করতে পারলাম, আমি ডাক্তার একজন MBBS বা MD বা FRCS ডাক্তার, আমি আমার প্যাডে আপনার রোগী লিখলাম না, ওষুধ লিখে দিলাম, ওষুধের দাম লিখে দিলাম, তখন আমি ডাক্তার জানি না, আগে তো রোগ লিখতে হবে। আমি যে ডাক্তার, আমি আপনার রোগটা ধরতে পেরেছি, এটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আগে আপনার রোগটা ধরে আমাকে লিখতে হবে ওখানে। আমি পুলক চক্রবর্তী, আমার কাছে যে ক্লায়েন্ট আছে প্রত্যেকটা ক্লায়েন্টকে বিচার সাল ধরে ধরে প্যাডের উপর লিখে দিই। আপনি পয়সা দিয়ে যাচ্ছেন, আপনার অধিকার আছে। আপনার জ্যোতিষীকে আগে ফোনে জানুন যে আপনি বিচার লিখতে পারেন না, আপনি 2 মিনিটের বেশি সময় দেন না। যদি 2 মিনিটের বেশি সময় না দেয় তাহলে তার কাছে যাওয়ার কোনো দরকার নেই। আর যদি ভুলবশত গেলেন, তার কাছে প্রতিকার করার কোনো দরকার নেই, কারণ তিনি আপনার রোগই ধরতে পারেননি, প্রতিকার করবেন কি। সবাই ভালো থাকুন, নিয়ম মেনে চলুন, ভালো থাকবেন। নমস্কার।